আমরা লাস্ট দিন অভিকর্ষজ ত্বরণ বিষয়টা পড়ছি না? অভিকর্ষজ ত্বরণ মানে কি? অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা হয় এটাকে আমরা কি বলবো? অভিকর্ষজ ত্বরণ বা বেগ বৃদ্ধির হার। এই অভিকর্ষজ ত্বরণটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমরা গতকাল একটা সূত্র পড়ছি, মনে আছে? অভিকর্ষজ ত্বরণের জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। এই যে এটা যদি পৃথিবী হয়, পৃথিবী আমরা জানি কমলা লেবুর মতো দেখে। তো আমরা এই জি এর অনেক মানে ভিন্নতা দেখি। পৃথিবীর এক এক স্থানে জি এর মান এক এক রকম হয়। ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এই জায়গায় আছে, এটা হচ্ছে আমেরিকা, বা এটা হচ্ছে অন্য একটা দেশ। তিনটা দেশে তিন রকমের আমরা কি পাবো? তোমার জি পাবো বা অভিকর্ষ ত্বরণ পাবো। কেন? কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এই তিনটা দেশের দূরত্ব ভিন্ন ভিন্ন। দেখো, আলাদা আলাদা না? এখানে আর একটু বেশি, আর বেশি হলে আমরা জানি জি এর মানটা কি হবে? কমে যাবে। আবার এখানে আরটা কম, আর কম হলে জি এর মানটা বেড়ে যাবে। তো আমরা জাস্ট এমনি দেখছিলাম বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কেমন হয়। এই যে তোমার মাঝখানে মাঝখানে জি এর মানটা কেমন হয়? 9.78 এর মতো, আর এখানে 9.83 এর মতো, কিছুটা বেশি আর কি। তাহলে এই বিষয়টা তোমাকে একটু পড়তে হবে যে পৃথিবীর আকৃতির জন্য, এই যে পৃথিবীর আকৃতিটা কেমন, ডিম্বাকার। এই ডিম্বাকার আকৃতির জন্য বা উপবৃত্তাকার আকৃতির জন্য আমরা জি এর কিছু তারতম্য দেখি। এই কথাবার্তাগুলো এখানে বলা হয়েছে যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই জি এর মান পরিবর্তিত হয়। বিষুব অঞ্চলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ দূরত্ব সবচেয়ে বেশি। এই যেটা বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলটা কি বিষুবীয় অঞ্চল? কেন্দ্র থেকে দূরত্বটা সবচেয়ে বেশি না এখানে? তাহলে এই জায়গাটা আমরা জি এর মানটা পাবো কেমন? কম পাবো। এটা বেশি হলে এটা কমে যাবে। 9.78, এই যে 9.78। বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজনও সবচেয়ে কম হবে। তাহলে জি যদি কম হয়, ওজন কম হবে না? কারণ আমরা ওজন কিভাবে বের করি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি দিয়ে। তাহলে জি যদি কম হয়, অবশ্যই ওজনও কি হয়ে যাবে? কম হয়ে যাবে, তাই না? এরপরে আসো মেরু অঞ্চলে। যখন তুমি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চল আসতে থাকবা, তোমার জি এর এখানে ব্যাসার্ধটা কমতে থাকবে না? ব্যাসার্ধ যদি কমতে থাকে, তোমার জি এর মানটা ভাইস ভার্সা বেড়ে যাবে। জি এর মানটা বাড়তে থাকবে। যদি জি এর মানটা বাড়তে থাকে, কোনো বস্তুর ওজনও বাড়তে থাকবে। সিম্পল কথা এটাই। তাহলে আমরা এখানে এই বিষয়গুলো এখানে বলা আছে। এরপরে পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর দুই প্রকারের গতি থাকে, একটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, একটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। তোমাদের যদি কারো লাঠি ঘোরানোর অভ্যাস থাকে, তোমরা খুব সুন্দর মতো রিলেট করতে পারবা বিষয়টা। লাঠি যখন আমরা ঘুরাই, লাঠি নিজ অক্ষের চারপাশে এরকম এরকম করে ঘুরে, ঠিক আছে? আবার খেয়াল করবা, লাঠি কিন্তু এরকম একটা চক্কর দেয়, মাটিতে ঘুরতে ঘুরতে এরকম একটা চক্কর দেয়। ঘুরাইছো? হ্যাঁ, তাহলে মানে দুইটা বিষয়, একটা হচ্ছে লাঠির নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে, আর একটা এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে। পৃথিবীও সেম, নিজ অক্ষের চারপাশে এরকম ঘুরতে থাকে, সাথে এরকম এরকম ঘুরতে থাকে, এই যে এরকম অনেকটা গতিটা। এই নিজের অক্ষের চারপাশে যে ঘুরে, এটা হচ্ছে আহ্নিক গতি। নিজের অক্ষের চারপাশে যে ঘুরে, এটাকে কি বলবা? আহ্নিক গতি। এবং আহ্নিক গতির জন্য আমরা দিন রাত দেখতে পাই। আহ্নিক গতির জন্য আমরা কি দেখি? দিন রাত। মানে আমাদের যখন সূর্যের দিকে থাকে তখন সেটা দিন হয়, আর যখন সূর্যের বিপরীত দিকে থাকে তখন সেটাকে আমরা কি বলি? রাত বলি। তাহলে আহ্নিক গতি, এই আহ্নিক গতির জন্য আমাদের জি এর উপর প্রভাব আছে। আহ্নিক গতির জন্য আমাদের কিসের প্রভাব আছে? জি এর প্রভাব আছে। ওকে, ক্লাসরুম 1। তাহলে আহ্নিক গতির জন্য আমাদের জি থাকে। যদি আহ্নিক গতি না থাকতো, তাহা অভিকর্ষজ ত্বরণের মান বর্তমানে অনেক বেশি হতো। মানে যদি এই ঘূর্ণন গতিতে না থাকতো, আমাদের অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়াল 9.8 আমরা ধরতেছি না, এটা অনেক বেশি হয়ে যেত। বুঝছো? আর আহ্নিক গতি না থাকলে কিন্তু দিন রাতে সম্পন্ন হতো না। মানে যে জায়গায় দিন আজীবন দিন থাকতো, যে জায়গায় রাত এখানে আজীবন রাত থাকতো। ওকে, এরপর আসো মেরু থেকে কৌণিক দূরত্বের অক্ষাংশ। আমাদের অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। ফলে ওজন বৃদ্ধি গেলে বললাম যে মেরু অঞ্চল থেকে তুমি বিষুবীয় অঞ্চলে যত যাবা, আমাদের দূরত্বটা বাড়তেছে, জি এর মান কমতেছে। এগুলোই। পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে, এটা মনে রাখবা। আমরা পৃথিবীর কোথায় আছি? পৃষ্ঠে, হ্যাঁ, ভূপৃষ্ঠে। তো তুমি তুমি যদি মাটি খুঁড়ে, ধরো যে মাটির দিকে চলে যাবা, এদিকে চলে আসবা, একদম যত বেশি নিচে আসবা, জি এর মান তত বেশি কমতে থাকবে। এটা মাথায় রাখো, আর এর কনসেপ্টটা বাদ দাও। তুমি জাস্ট এটা মনে রাখো, ভূপৃষ্ঠ দেখে তুমি যদি উপরে ওঠো মানে পাহাড়ে ওঠো, অথবা ভূপৃষ্ঠ থেকে তুমি যদি একটা খনিতে যাও মানে হলো নিচে যাও, যেদিকেই যাও, আর এর মান বা জি এর মান সবসময় কমবে। এটা জাস্ট মাথায় ঢুকাও। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এইচএসসি মহাকর্ষ বিকর্ষ যেগুলা মানে আমরা পড়ি, যে ল্যামডা নট, মিউ নট, অনেকগুলা ফ্যাক্টর থাকে অক্ষাংশ রিলেটেড আর কি। হ্যাঁ, তাহলে যে সিম্পল এটা মনে করো, ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবা, কিংবা উল্টা হলে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাবা, জি সবসময় কি হবে? কমবে। বুঝতে পারছো?
আর এর কনসেপ্টটা বাদ দাও, আর এর এখানে আমরা এটা করবো না। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবা কিংবা যত নিচে যাবা, আর জি অলওয়েজ কি হবে, কমবে। কমবে, জি সবসময় কমবে। জি সর্বোচ্চ কোথায়, ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে আমরা কি পাই, জি সর্বোচ্চ পেয়ে থাকি। তুমি উপরে যাও কিংবা নিচে যাও, জি সবসময় কি হবে, কমবে। বাস এটা মাথায় রাখো, আর কিছু মনে থাকতে হবে না। এরপরে আসো লিফটের বিষয়টা। দেখো, লিফট এবং মহাশূন্য ওজনের তারতম্য। স্থির লিফটের মাঝে ভিতরে অনুভূত, যখন লিফটটা স্থির অবস্থায় আছে, তুমি লিফটে উপরে উঠতেছো না, লিফটে নিচেও নামতেছো না, লিফটটা কেমন, স্থির অবস্থায় আছে, তোমার যে ওজন এটা স্বাভাবিক ওজনের সমান, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখানে জি এর কোনো পরিবর্তন আছে না। জি মানে কি, তোমাকে এ বলে সে নিচের দিকে টানতেছে, তুমি ওইখানে বসো, হ্যাঁ ওই দিকে কোনায়, এদিকে এসো, কোনায় যাও, ক্যামেরাতে মাথাটা দেখা যাবে তো। ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে যখন লিফটটা স্বাভাবিকই, যে আমাদের এখন যে ওজন এটাই হচ্ছে স্বাভাবিক ওজন, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ওকে, এখন এই যে স্থির লিফটের ভিতরে অনুভূত ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি সমান। এখন সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন। সমবেগে মানে কি, ত্বরণ আছে, হ্যাঁ সমবেগ মানে কি, সমবেগ। আমরা একটু আগে বলছি না, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। বেগ বৃদ্ধির হার, অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। সমবেগ মানে কি, বেগ সমান, বেগ বাড়তেছে বা কমতেছে, তার মানে ত্বরণ আছে না। সমবেগ মানে হলো ত্বরণ কি, ত্বরণ শূন্য। সমবেগ মানে কি, ত্বরণ শূন্য। কারণ ত্বরণের সংজ্ঞা কি বলছিলাম, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে সমবেগ মানে হলো তো বেগ বাড়তেছে না বা কমতেছে না, সমবেগ সমান বেগ, তাহলে ত্বরণ কত, শূন্য। বেগ একই, সবসময় একই, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই সমবেগের কন্ডিশনে যেহেতু ত্বরণ শূন্য, আমরা যে লিফট ওজনটা দেখতে পাবো এটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, কোনো কম বেশি হবে না, স্বাভাবিক। লিফটে যদি সমতরণে সমবেগে উঠে বা নামে, তোমার কোনো রকম পরিবর্তন তুমি ফিল করবে না, স্বাভাবিক। তুমি যেমন ওজন ফিল করতেছো এখন, সেম ওজনটাও লিফটের মধ্যে ফিল করবা, কথা বুঝছো, এটাই। এরপরে আসো, এখন থেকে একটু গোলমাল বাজবে। এটা হচ্ছে 3 নাম্বার, উপরের দিকে ত্বরণযুক্ত লিফটে ওজন। যখন লিফটটা উপরের দিকে উঠবে এবং এখানে ত্বরণ থাকবে, দেখো এখন কি হবে, ত্বরণ থাকবে না। তাহলে খেয়াল করো, এখন ত্বরণটা কোন দিকে, উপরের দিকে। আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ওজন। ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি মানে কি, স্বাভাবিক ওজন। আর এখানে জি মানে হলো শুধু অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাই না। এখন খেয়াল করো, তুমি যখন এখান থেকে উপরের দিকে যাচ্ছ, তোমার অতিরিক্ত একটা ত্বরণ কাজ করতেছে না এই জায়গাটাতে। তোমাকে বলতেছে এখন ত্বরণে যাচ্ছ, তুমি ধরো লিফটটা যে কোনো একটা ত্বরণে যাচ্ছে, ধরো 2 ms ইনভার্স 2 ত্বরণে যাচ্ছে, তোমার অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8 ms ইনভার্স 2। এখন লিফট আবার কি করতেছে, অভিকর্ষ ত্বরণের তো আছেই, সাথে আবার 2 ms ইনভার্স ত্বরণ উপরের দিকে যাচ্ছে, তাহলে এই দুইটা এটার সাথে যোগ হবে না, মোট ত্বরণ কত। মানে বিষয়টা বুঝো, ইতিমধ্যে 9.8 ms ইনভার্স 2 ত্বরণ তো আছেই, আবার অতিরিক্ত 2 ms ইনভার্স 2 যন্ত্রের মাধ্যমে প্রডিউস হচ্ছে, মোটর বা যেটাই এখানে থাকে ওটার মধ্যে অতিরিক্ত 2 ms ইনভার্স 2 ত্বরণ প্রডিউস হচ্ছে। তাহলে মোট ত্বরণটা বেড়ে গেল না। মোট ত্বরণ যদি বেড়ে যায়, ডব্লিউ বা এম জি, ডব্লিউ এর মান ওজন বেড়ে যাবে না, তখন কি মনে হবে, ভারী মনে হবে না হালকা মনে হবে, ভারী মনে হবে। তাইলে যখন লিফট থেকে উপরে উঠবা, ভারী মনে হবে না হালকা মনে হবে, ভারী মনে হবে, বুঝছো। তাহলে আমরা যখন লিফট থেকে উপরে উঠি, এই যে ত্বরণে যখন যখন ত্বরণে উঠবো, লিফট থেকে ত্বরণে কোন একটা ত্বরণে উপরে উঠবো, তখন আমাদের কি মনে হবে, ভারী মনে হবে। কেন ভারী মনে হবে, কারণ অভিকর্ষজ ত্বরণের সাথে অতিরিক্ত ত্বরণটা যোগ হয়ে আলটিমেট ত্বরণের মানটা বেড়ে যাচ্ছে। ত্বরণ বাড়লে ওজন বাড়বে, ওজন বাড়লে ভারী মনে হবে, বুঝছো। ত্বরণ বেড়ে যাচ্ছে, এই জন্য এই ঘটনাটা ঘটে। উল্টা এখন নিচের দিকে গেলে খেয়াল করো, তোমার এখানে 9.8 ms ইনভার্স ত্বরণ কাজ করতেছে,
এই এখন নিচের দিকে নামতেছে, তোমার ইতিমধ্যে 9.8 এমএস ইনভার্স টু ত্বরণ তোমার উপর কাজ করতেছে, কিন্তু এখন তুমি উল্টা দিকে আবার 2 এমএস, ধরো যে আমি উল্টা উদাহরণ দিচ্ছি, 2 এমএস ইনভার্স এখন নিচে নামবা এই ত্বরণে, এখন 2 এমএস ইনভার্স টু যদি নিচে নামো, 9.8 এমএস ইনভার্স টু ইতিমধ্যে তোমার উপর কাজ করতেছে, কিন্তু এখন 2 এমএস ইনভার্স টু আবার তুমি তার বিপরীত দিকে দিচ্ছ, তাহলে এটা থেকে এটা নিউট্রালাইজ হয়ে যাবে না? তাহলে এখন কি হবে, মোট ত্বরণ তোমার উপর মোট ত্বরণ কার্যকরী নিট বল কত, 9.8 মাইনাস 2 না? যেহেতু বিপরীত দিকে বিষয়টা, সুতরাং কমে যাবে না 9.8, তাহলে তোমার এটা কত হবে 6.8 এমএস ইনভার্স টু। এখন তুমি ত্বরণ যদি কমে যায় ডব্লিউ কি হবে, কমবে, তাহলে হালকা মনে হবে, বুঝতে পারছো? তাহলে যখন লিফটে তুমি উপরের দিকে কোনো একটা ত্বরণে উঠো, ওই ত্বরণটা অভিকর্ষজ ত্বরণের সাথে যুক্ত হয়ে তোমার সামগ্রিক ত্বরণটাকে বাড়ায় দেয়, ফলে তোমার ওজনটা বেড়ে যায়, তখন আমাদের কি মনে হয়, ভারী মনে হয়। যখন তুমি কোনো একটা ত্বরণে নিচে নামো, তখন ওই ত্বরণটা তোমার অভিকর্ষজ ত্বরণটাকে বরং আরো কমায় দেয়, এই যে 9.8 থেকে 2 বিয়োগ হয়ে সামগ্রিক ত্বরণ কমে গেছে না, ফলে তোমার ওজনটাও কমে যাবে, ফলে আমাদের কি মনে হবে, হালকা মনে হবে। তাহলে লিফট থেকে উঠলে ভারী মনে হয় কেন, নামলে হালকা মনে হয় কেন, বুঝতে পারছো? পরীক্ষা আসবে কিন্তু। এর বাইরে আমরা কি বললাম, ধরো লিফট দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা মানে কি কোনো ত্বরণ আছে না, তাহলে কি মনে হবে, স্বাভাবিক ওজন তুমি ফিল করবা, তাই না? বেশিও মনে হবে না, কমও মনে হবে না। অথবা যদি সমবেগে চলে লিফটটা, সমবেগে চললে ত্বরণ কত, তাহলে বেশি ভারী মনে হবে না হালকা মনে হবে, কিছু মনে হবে না, একই স্বাভাবিক ওজনের ফিল আমরা কেন পাবো, বুঝছো সবাই? এগুলো পরীক্ষা আসবে কিন্তু, হ্যাঁ। এই যে আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা একটু রিলেট করি, হ্যাঁ, যারা বুঝছো তারা উত্তর দাও। ধরো লিফট চালু হয়েছে, লিফটটা চলতেছে, আচ্ছা এটা একটা বস্তু, হ্যাঁ, আমি হাতে ধরে নামাইলাম, এটা এই বেগে নামলো, আমি যখন এখান থেকে ছেড়ে দিলাম, এটা অভিকর্ষ ত্বরণে পড়ে গেল না? আমরা অভিকর্ষ ত্বরণ যখন পড়ছি, অভিকর্ষ বলের কারণে বেগবৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। তাহলে এখানে যখন আমি ছেড়ে দিচ্ছি কোন ত্বরণে পড়তেছে, বাট আমি যখন হাত ধরে নামাচ্ছি তখন কোন ত্বরণে পড়তেছে, যে কোনো ত্বরণ, আমি হাতে যে ত্বরণটা দিচ্ছি, ধরো বেশি জোরে নামাইতে পারি, কম জোরে নামাইতে পারি। এখন আমরা এখন যে উদাহরণটা দিলাম, ধরো যখন নিচে নামে, যখন নিচে নামে তখন জি থেকে তুমি সামথিং মাইনাস করছো, যেমন ধরো যে তুমি ধরতেছো লিফটের ত্বরণ হচ্ছে কত 2 বা 3 এমএস ইনভার্স 2, তখন তুমি কি করতেছো জি মাইনাস বা 9.8 মাইনাস 3, সুতরাং ধরো যে 5.8 এমএস ইনভার্স 2, তুমি বলতেছো যে আমার ওজনটা কমে যাবে হালকা, এটা আমরা পড়লাম, বুঝছো? এই যে যখন 3 এমএস ইনভার্স 2 ত্বরণে কোথায় নামতেছে, যেহেতু নামতেছে সুতরাং বিয়োগ করবা, উপরে উঠলে কি করতাম, যোগ করতাম, যেহেতু নামছে নামছে, সুতরাং আমাদের হালকা মনে হবে। ওকে, এখন ধরো কোনো কারণে লিফটের তার ছিঁড়ে গেল, লিফটের তার যদি ছিঁড়ে যায়, এই যে আমি এটাকে এমনি নামাইলাম, আর হচ্ছে আমি হাত থেকে ছেড়ে দিলাম, তাইলে পড়লো, তাই না? তো এখানে যদি লিফটের তারটা ছিঁড়ে যায়, তাহলে এটা কি আর 3 এমএস ইনভার্স 2 ত্বরণে নামবে? কত ত্বরণে নামবে? এই যে আমি যখন এখানে ছেড়ে দিলাম কত ত্বরণে নামছিল, অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ ত্বরণে নামবে, বিষয়টা বুঝছো? যখন লিফটের তারটা ছিঁড়েই গেছে তখন এটাকে আর এরকম নামবে না, অভিকর্ষ বল তাকে পুরোপুরি টানতেছে, ফলে অভিকর্ষ ত্বরণেই সে নামবে, তখন তার ত্বরণ কত হবে, এটা কত হবে 9.8 এমএস ইনভার্স 2 হয়ে যাবে তখন, এটা বুঝতে পারছো? মানে লিফটের ত্বরণটাই কত হয়ে যাবে তখন 9.8, কারণ কি, ওই যে তুমি ছেড়ে দিছো তাকে একদম, মানে আগে তো রশিটা ধরে ধরে সে 3 এমএস ইনভার্স 2 ত্বরণে নামছে, এখন কি করলা, এখন তারটা ছিঁড়ে গেছে, তারটা ছিঁড়ে গেলে সে কি আর এতে নামবে না, ফলে সে স্বাভাবিক অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণে নামার কথা, ওই ত্বরণে পুরোটাই ওই ত্বরণে নেমে যাবে, বুঝছো? তাহলে তখন কত বিয়োগ করবে এখানে 9.8, আনসার কত হয়ে যাবে 0, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি 0, এম ডব্লিউ কত হয়ে যাবে, তুমি তোমার কোনো ওজনই ফিল করবে না, তুমি পুরা হালকা হয়ে যাবা, এতটা হালকা হয়ে যাবা, তুমি এতটা হালকা হয়ে যাবা, তুমি লিফটের উপরে বাড়ি খাবা, বুঝছো? যখন লিফটটা নিচে পড়ে যাবে তোমার পুরোপুরি ওজনহীন হয়ে যাবা তুমি, এই যে মহাকাশে যেমনটা হয়,
আকাশে উড়ে বেড়ায়, তখন তুমি অল্প সময়ের জন্য লিফট আকাশে উড়ে বেড়াবা, কিন্তু ওই লিফটটা তো তোমার জন্য এখানে লিফটটা তো উড়ে বেড়াবে না, তুমি আকাশে উড়ে বেড়াবে, এখন লিফটটা তোমাকে কিছু দাপ বাড়ি দিবে, ছাদের মধ্যে বাড়ি খাবা। বুঝছো? এটা হচ্ছে একটা মানে বাস্তবিক উদাহরণ আর কি বলতে পারো। লিফটটা তার যদি ছিঁড়ে যায় এবং লিফট যদি 9.8 ms/2 ত্বরণে নামে, তখন আমরা পুরোপুরি ওজনহীন মনে হবে, পুরোপুরি মানে আমাদের ওজন কত হয়ে যাবে? 0। ওকে, এই যে মুক্তভাবে পড়ন্ত লিফটের ভিতরে ওজন, এই যে আরোহী নিজেকে ওজনহীন অনুভব করে। বুঝছো? সেম সিচুয়েশন আমরা মহাকাশ কেন্দ্রের মধ্যেও দেখি। হ্যাঁ, মহাকাশ কেন্দ্রের মধ্যে আমরা একই এটা দেখি। এখন দেখো লিফটের যে 6টা এখানে 5টা বিষয় আছে, এগুলো একটু দেখো, কারো সমস্যা থাকলে বলো। 5টা বিষয়, এই যে 71 পৃষ্ঠা খোলো।